নমস্কার, আমি ঋতব্রত। ঋতব্রতর সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। দেখুন, ভোট মিটে গেছে, রেজাল্টও বেরিয়ে গেছে, নতুন সরকার ক্ষমতায় এসেছে, আজকে তারা বাজেটও পেশ করে ফেললো। তো অনেকটা সময় পেরিয়ে গেছে, তা স্বাভাবিকভাবেই আমরা সবাই প্রত্যাশা করেছিলাম রাজনৈতিক উত্তেজনার পারদ পশ্চিমবঙ্গে কিছুটা কমবে এরপর। কিন্তু কোথায় কি, এই বঙ্গভূমিতে রঙের কোনো অভাব নেই। এখনও প্রত্যেক দিন নতুন নতুন নাটক তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসকে কেন্দ্র করে। দেখুন, তৃণমূল কংগ্রেস এবার 80 জন বিধায়ককে কিন্তু বিধানসভায় পাঠাতে পেরেছিল, যদিও সেটা 215 থেকে অনেকটা কম। কিন্তু সংসদীয় রাজনীতিতে তুচ্ছতাচ্ছিল্য করবার মতো নাম্বার কিন্তু তৃণমূল কংগ্রেসের ছিল না। তারা স্বীকৃত বিরোধী দলের মর্যাদা পেয়েছিল। 2006 সালে তো এর থেকে তাদের অবস্থা কত খারাপ ছিল। কিন্তু তারপরেই বাঁধল গোল। একটা অংশ এবং সংখ্যাগরিষ্ঠ অংশ তারা চলে গেলেন বিদ্রোহী ব্লকে, যার মাথায় বসে রয়েছেন ঋতব্রত ব্যানার্জি। আর 15 জন পড়ে রইলেন মমতা ব্যানার্জির সাথে, অভিষেক ব্যানার্জির সাথে, যাদের পোশাকি নাম হয়ে গেল কালীঘাট তৃণমূল। আর যে সমস্ত বিধায়ক ঋতব্রত ব্যানার্জির সাথে গিয়ে মিশলেন, তাদের নাম হয়ে গেল বিদ্রোহী তৃণমূল বা ঋতব্রত তৃণমূল। এই বিদ্রোহী তৃণমূল তারা একটা বৈঠক করেছে আজকে একটি 5 তারা হোটেলে নিউ টাউনে। সেখানে কারা উপস্থিত ছিল? শুধু যে 65 জন বিধায়ক উপস্থিত ছিল তেমনটা নয়, এর সাথে সাথে যারা উপস্থিত ছিল তারা হচ্ছে কলকাতার যে পৌরসভা, তার যারা বিক্ষুব্ধ কাউন্সিলর ছিলেন, যদিও এখন প্রায় সংখ্যাগরিষ্ঠ সবাই বিক্ষুব্ধ কাউন্সিলর, কেউই আর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সাথে থাকতে চাইছেন না, তারা সবাই উপস্থিত ছিলেন। তার সাথে একাধিক নেতা, তারাও উপস্থিত ছিলেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বিদ্রোহী তৃণমূল তারা কিন্তু ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। আর যেটা আশঙ্কা করা হয়েছিল ঠিক সেই পথেই তারা এগোতে চাইছে। তারাই দাবি করছে যে আমরাই আসল তৃণমূল, কালীঘাট তৃণমূল আসল তৃণমূল নয়, আমরাই আসল তৃণমূল, এই দাবিটা তারা করছে। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি তাদের একটা সাংগঠনিক ক্ষমতা জাহির করবার জন্যই তারা আজকের এই বৈঠকটি করেছে। এবং সেখান থেকে তারা দেখিয়েছে শুধু বিধায়করা নয়, 65 জন বিধায়ক নয়, তার সাথে কিন্তু আরও লোক রয়েছে, যারা কাউন্সিলর ছিলেন কলকাতা পৌরসভার, তারা রয়েছেন, একাধিক নেতা রয়েছেন, তারা কেউ আর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সাথে থাকতে চাইছেন না। এবং তারা এটা বলেছেন যে পরবর্তী সময় তারা বিভিন্ন জেলায়, বিভিন্ন শহরে, বিভিন্ন গ্রামে তাদের সংগঠনকে পৌঁছে দেবে এবং তারাই আসল তৃণমূল। তারা কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই নাম দিয়েই সভাটি করেছে। তৃণমূলের যে জোড়াফুল, যে প্রতীক চিহ্ন তৃণমূল কংগ্রেসের, তারা সেটাই ব্যবহার করেছে। শুধু একটা পার্থক্য ছিল, ব্যানারে যে বিশাল মুখটা থাকতো মমতা ব্যানার্জির এবং তারপরে অভিষেক ব্যানার্জি, সেই মুখ দুটো ব্যানারে অনুপস্থিত। উল্টে কারা জায়গা পেয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী এবং আম্বেদকর, তাদেরকে জায়গা দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জির মুখ ভ্যানিশ এবং অভিষেক ব্যানার্জির মুখ ভ্যানিশ। তো কি হলো সেই মিটিংয়ে? সেই মিটিংয়ে 10 জনের একটা ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি করে দেওয়া হলো, যার সভাপতি করা হলো অরূপ রায়কে। আমরা জানি হাওড়ার তিনি বিধায়ক। সভাপতি কারা হলেন? নামগুলো চমকে দেওয়ার মতো। ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম এবার ভোটে তৃণমূলের বিপর্যয়ের পরই মমতা ব্যানার্জি যে নিজের ঘরের সামনেই, বাড়ির সামনেই রবীন্দ্রনাথের জন্মদিন পালন করলেন, সেখানেও ফিরহাদ হাকিমের উপস্থিতি ছিল। মমতা ব্যানার্জি যে ধর্নায় গেলেন, সেখানেও ফিরহাদ হাকিমের উপস্থিতি ছিল। কিন্তু বোঝা যাচ্ছিল ফিরহাদ হাকিম কিন্তু ধীরে ধীরে নিজের পথটা পরিবর্তন করছেন এবং আলটিমেটলি কিন্তু তিনি ঋতব্রত ব্যানার্জি, সন্দীপন এদের সাথে একাধিকবার মিটিং করেছেন এবং তাদেরকে প্রশিক্ষণও দিচ্ছেন শোনা যাচ্ছে বিধানসভার রীতিনীতি সম্বন্ধে। এবং পিএসসি চেয়ারম্যানের, যেটা পাবলিক অ্যাকাউন্টস কমিটি, সেই চেয়ারম্যানের পোস্ট নাকি তাকে দেওয়া হবে, এরকম একটা জল্পনা আকাশে ভাসছে। তো যার ফলে ফিরহাদ হাকিমের গন্তব্য যে আলটিমেটলি বিদ্রোহী তৃণমূলই হতে চলেছে সেটা ভাবা হয়েছিল, কিন্তু এটা বিশ্বাস করা কঠিন। ফিরহাদ হাকিম মমতা ব্যানার্জির একদম হার্ডকোর লয়ালিস্ট যাকে বলে আর কি, সেই লয়ালিস্ট ছিল। সে আজকে বিরোধী ব্লকে শুধু নয়, তারা যে আসল তৃণমূল বলে নিজেদের দাবি করছে না, অর্থাৎ মমতা ব্যানার্জিকে অপ্রাসঙ্গিক করে দিচ্ছে, সেই দলের তিনি সহ সভাপতি।
অরূপ বিশ্বাস আরেক চরিত্র, যিনি এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। কদিন আগে অবধি তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মেসি কাণ্ডে তিনি এখন জর্জরিত, প্রায়ই তিনি হাজিরা দিচ্ছেন। এখন সেই অরূপ বিশ্বাসও নাম লিখিয়েছেন বিদ্রোহী ব্লকে। এটাও আন্দাজ করা হয়েছিল যখন তিনি কোষাধ্যক্ষ হিসেবে এই এইচডিএফসি ব্যাংককে চিঠিটা লিখলেন যে তৃণমূলের সব অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়ার জন্য, তখনই বোঝা গিয়েছিল যে অরূপ বিশ্বাস আর মমতা ব্যানার্জির সাথে নেই। এখন অরূপ বিশ্বাস মমতা ব্যানার্জির মানে কি আর বলা যাবে, আপনারা সবই জানেন তিনি মমতা ব্যানার্জির কতটা ক্লোজ ছিলেন। তার চোখ দিয়ে মমতা ব্যানার্জি দেখতেন, তার মুখ দিয়ে বলতেন, এরকমও বলা হয়। অরূপ বিশ্বাস মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া একটা কাজও করতেন না। এহেন অরূপ বিশ্বাস বিরোধী ব্লকে শুধু নাম লেখালো না, তার সহসভাপতি হলো, এবং একই সাথে তিনি কোষাধ্যক্ষ হিসেবে রিকোয়েস্ট করেছিলেন এইচডিএফসি ব্যাংককে যাতে করে আর কেউ এই অ্যাকাউন্ট থেকে ট্রানজাক্ট না করতে পারে। আর কেউ বলতে কালীঘাট তৃণমূলের কেউ, অর্থাৎ সরাসরি তোপ দেখেছেন তিনি কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে। এছাড়াও রথিন ঘোষ, সাবিনা ইয়াসমিন, এরা সবাই সহসভাপতি, অর্থাৎ 4 জন। সাধারণ সম্পাদক কারা কারা? ঋতব্রত ব্যানার্জি, সন্দীপন সাহা, জাভেদ খান আর বিপ্লব মিত্র। আর ট্রেজারার হয়েছেন আকরুজ্জামান। তো যাই হোক, এই হচ্ছে 10 জনের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি, এবং এই কমিটির আন্ডারে আরও সাব কমিটি তৈরি হবে, মুখপাত্র তৈরি হবে, বিভিন্ন পর্যায়ে সংগঠন তৈরি হবে, এমনই জানিয়েছেন এই বিরোধী ব্লকের নেতারা। এখন এই বিরোধী ব্লক তারা কিন্তু দাবি করছে তারাই আসল তৃণমূল। এবার দ্বন্দ্বটা বাড়বে। এবার তারা যাবে নির্বাচন কমিশনে, দাবি করবে আমরাই আসল তৃণমূল। আবার অন্যদিকে রয়েছে কালীঘাট তৃণমূল, যার মাথায় বসে রয়েছেন স্বয়ং মমতা ব্যানার্জি। সুতরাং মমতা ব্যানার্জি তো দাবি করবেনই যে আমার হাতে পার্টিরা তৈরি, আমি আসল তৃণমূল, আমি যেদিকে থাকবো, আমি যেটা বলবো সেটাই আসল তৃণমূল। কিন্তু এখানে নির্বাচন কমিশনকে দেখতে হবে যে তৃণমূল কংগ্রেস দলের সংবিধান কি বলছে। আজকে কিন্তু আমি দেখলাম যে ঋতব্রত ব্যানার্জিদের যে গ্রুপ, ওরা কিন্তু খুব প্রিপেয়ার্ড হয়ে এসেছিল, এবং ওরা যে মিটিংটা করেছে, ওরা যে ডিসিশনগুলো নিচ্ছে, টেকনিক্যালি কিন্তু সেগুলোকে চ্যালেঞ্জ করা যাচ্ছে না। কারণ তৃণমূল কংগ্রেসের যে সংবিধান, যেটাকে নির্বাচন কমিশন মান্যতা দিয়েছে, তারই 13 নম্বর ধারায় ছিল যে 3 বছর বাদে বাদে নতুন কমিটি, সভাপতি, এরা সব নির্বাচিত হবেন। কিন্তু দেখা যাচ্ছে যে বহুদিন ধরে এরকম কোনো নির্বাচন হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অল ইন্ডিয়া সেক্রেটারি, তিনিও নির্বাচিত নন, তিনি কাইন্ড অফ মনোনীত, নির্বাচিত না। অথচ বলা আছে যে নির্বাচন হতে হবে দলের মধ্যে, সেটা হয়নি। সুতরাং নির্বাচন কমিশন যুক্তি বুঝবে, আর বোঝাই যাচ্ছে নির্বাচন কমিশন কোন দিকে ঝুঁকবে। তো এর ফলে মমতা ব্যানার্জির তৃণমূল যে আসল তৃণমূল হিসাবেই থাকবে, সেই সম্ভাবনা খুব একটা বেশি উজ্জ্বল মনে হচ্ছে না। বরং আমার মনে হচ্ছে যে ঋতব্রত ব্যানার্জির তৃণমূল হয়তো আসল তৃণমূল হিসেবে মান্যতা পেতে পারে, এবং আলটিমেটলি যেটা হতে পারে, দুটো তৃণমূল আলাদা হয়ে গেল, এটা হয়তো মূল তৃণমূল হিসাবে চিহ্নিত হলো, আর মমতা ব্যানার্জির তৃণমূল হয়তো টিএমসি মমতা বা এই নামে চিহ্নিত হতে পারে ভবিষ্যতে, যেটা আমরা এর আগেও জাতীয় রাজনীতির ক্ষেত্রে দেখেছি। তো এই বিষয়গুলো কিন্তু ঘটতে চলেছে আপাতত মনে হচ্ছে। যেটা আরেকটা বড় বিষয় হচ্ছে, অভিষেক ব্যানার্জিকে সাসপেন্ড করে দিয়েছে এই নতুন তৃণমূল। অভিষেক ব্যানার্জিকে সাসপেন্ড করেছে কেন? কারণ অভিষেক ব্যানার্জি নির্বাচিত হননি, নির্বাচিত না হলে তিনি সেক্রেটারি থাকেন কি করে, এবং আর্থিক দুর্নীতির নির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে আছে। এই কারণগুলোর জন্য অভিষেক ব্যানার্জিকে সাসপেন্ড করে দিয়েছে তারা। অর্থাৎ সেই ঋতব্রত ব্যানার্জি, যেই ঋতব্রত ব্যানার্জি অভিষেক ব্যানার্জির হাত ধরে এক কথায় পার্টিতে ঢুকেছিল, সেই ঋতব্রত ব্যানার্জি কিন্তু অভিষেককে আজকে সাসপেন্ড করে দিল। ঋতব্রত ব্যানার্জি একা করেনি, এই নতুন কমিটি করেছে অভিষেক ব্যানার্জিকে সাসপেন্ড। অর্থাৎ যে কদিন আগেও তৃণমূল কংগ্রেসের যুবরাজ ছিল, বাংলার যুবরাজ ছিল, তাকে আজকে তারই পার্টির একটা অংশ মূল তৃণমূল হিসাবে নিজেদের দাবি করে সাসপেন্ড করে দিল। অর্থাৎ রাজনীতিতে কত কী না হয় বলুন। ভাবনা চিন্তার বাইরে ছিল এসব, সত্যি আগে এসব ভাবাই যেত না। এখন ভবিষ্যৎ কোন দিকে গড়ায়, সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। দেখুন, 3-4টেই অপশন আছে। আদালতের সমাধান করতে পারে, দলীয় বিভাজন ইনএভিটেবল, দলীয় বিভাজন হবেই বোঝাই যাচ্ছে, কারণ ঋতব্রত ব্যানার্জিরা দাবি ছাড়বেন না,
মমতা ব্যানার্জিও দাবি ছাড়বেন না। সুতরাং এখানে একটা তৃণমূলের যে সংবিধান তার উপর ভিত্তি করে একটা যুদ্ধ হতেই পারে। আরেকটা অপশন অবশ্যই খোলা থাকছে দুই তৃণমূলের কাছেই। এই ঋতব্রত ব্যানার্জির তৃণমূল তারা হয়তো পরবর্তীকালে এনডিএতে মার্চ করতে পারে, এবং আমার মনে হয় লোকসভার যারা সাংসদ রয়েছে, যারা এখন অ্যান্টি ডিফেকশন ল থেকে বাঁচার জন্য এনসিপিআই বলে যে পার্টিটা আছে, অখ্যাত পার্টিরা সেখানে জয়েন করেছে, এই ঋতব্রত টিএমসি যদি মান্যতা পেয়ে যায় নির্বাচন কমিশন থেকে মূল তৃণমূল হিসাবে, তাহলে কিন্তু ওই 20 জন সাংসদ তারা কিন্তু সব এদিকে ঢুকবে। অর্থাৎ এই তৃণমূলে শক্তি কিন্তু ধীরে ধীরে বাড়বে। অন্তত নেতা বা বিভিন্ন স্তরের নেতা বা উপরতলার নেতা এরা কিন্তু প্রচুর পরিমাণে এই তৃণমূলে এসে ভিড়বে, এবং এই তৃণমূল কিন্তু বিজেপির সাথে শত্রুতা করতে চাইবে না। কারণ এরা যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে গেছে তার দুটো কারণ আছে। একটা কারণ অবশ্যই অভিষেক ব্যানার্জি, কারণ মমতা ব্যানার্জির এখন বয়স হচ্ছে, পরবর্তী বিধানসভা নির্বাচনে তিনি কতটা অ্যাক্টিভ থাকেন সেটা একটা প্রশ্ন। অভিষেক ব্যানার্জির নেতৃত্ব তারা মানবেন না, এবং মমতা ব্যানার্জি ঠাড়ে টুড়ে বুঝিয়ে দিচ্ছেন যে অভিষেক ব্যানার্জি পরবর্তী নেতা, তো এটা তারা মানবেন না, এটা প্রথম কারণ। দ্বিতীয় আরেকটা কারণ কিন্তু আছে তাদের এই বিদ্রোহের পিছনে, তাদের কারোর হাত কিন্তু ধোয়া নয়, তাদের হাতও কিন্তু বিভিন্ন দুর্নীতি দ্বারা দূষিত হয়ে রয়েছে, এবং এখন বিজেপির একটা শেল্টার তাদের দরকার, এবং বিজেপিকে তারা কিন্তু অখুশি করবে না, বিজেপি এদের নেবে না। কারণ বিজেপি যদি এদের নেয় তাহলে বিভিন্ন নেতা কর্মীদের মধ্যে একটা তীব্র অসন্তোষ তৈরি হবে। কারণ যে অত্যাচার বিজেপির কর্মীদের উপর করা হয়েছে তা মূলত এরাই করেছে। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তো সাপোর্ট ছিলই, কিন্তু করেছে কারা? এরাই করেছে। সুতরাং ফাইলগুলো যদি খোলে, যদি ব্যবস্থা নেওয়া শুরু হয়, এদের সংখ্যাগরিষ্ঠই জেলের ভেতর থাকবে। সেই জন্য বিজেপিকে এরা চটাবে না। এরা যদিও বিরোধী দলনেতা, কিন্তু আপনারা বিধানসভায় দেখছেন বিরোধী দলনেতার কি অবস্থা। এরা যদিও মূল বিরোধী দল, কিন্তু আমার মনে হয় না এরা বিজেপির বিরুদ্ধে বিধানসভার ভেতরে অথবা বাইরে কোনোভাবে সোচ্চার হবে। সুতরাং সেক্ষেত্রে পরবর্তী ভোটগুলোর ক্ষেত্রে তারা হয়তো এনডিএর সাথে মার্জও করে যেতে পারে। আর তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির যে তৃণমূল কংগ্রেস এখনও অবশিষ্ট রয়েছে, তারা চাইবে কংগ্রেসের ছত্রছায়া থাকতে। অর্থাৎ বঙ্গ রাজনীতিতে দুটো কেন্দ্রীয় দলের আধিপত্য কিন্তু বাড়তে চলেছে, এটা বুঝতেই পারা যাচ্ছে। বিজেপির তো আধিপত্য ইতিমধ্যে বেড়েই গেছে, তারা সরকারে আছে। কংগ্রেসও কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গে কিছুটা জমি ফেরত পেতে পারে এই কারণে। সে যাই হোক, সেটা যেটা হওয়ার পরে হবে। কিন্তু এর পরেও একটা প্রশ্ন থেকে যায় যে আলটিমেটলি কি ঋতব্রত ব্যানার্জির তৃণমূল, তারা যদি আসল তৃণমূল হিসাবে স্বীকৃতিও হয়, তারা প্রভাব বিস্তার করতে পারবে? তার কারণ সব তারা করতে পারে, তারা অন্য নেতাদের টেনে নিতে পারে, অন্য সব কিছু টেনে নিতে পারে, দলের সিম্বল হাসিল করে নিতে পারে, দলের সিম্বল, দলের ফান্ড যেটা নিয়ে এত বিতর্ক, কারণ তৃণমূল কংগ্রেসের ফান্ডে কোটি কোটি টাকা রয়েছে, তারা সেই ফান্ডেরও অ্যাক্সেস পেয়ে যেতে পারে, সব তারা নিয়ে নিতে পারে। কিন্তু জনগণের ওপর কিন্তু এই বিদ্রোহী তৃণমূলের কোনো নেতার সুপ্রভাব নেই। অনেকে কম্পেয়ার করছে একনাথ শিন্দে মডেলের সাথে। একনাথ শিন্দে এবং উদ্ধব ঠাকুর, এই দুজনের হাত ধরে দুটো শিবসেনা যে আলাদা হয়ে গেল, উদ্ধব ঠাকরে আর একনাথ শিন্দের শিবসেনা দুটো যে আলাদা হয়ে গেল, তারপরও কিন্তু একনাথ শিন্দে বিভিন্ন ইলেকশনে ভালো রেজাল্ট করেছে। তার কারণ হচ্ছে একনাথ শিন্দের কিন্তু একটা পপুলার বেস ছিল। কিন্তু এই যে বিদ্রোহী ব্লক, তারা যদি আসল তৃণমূল হিসেবে স্বীকৃতিও পায়, তাদের কোনো নেতা এমন নেই যার প্রভাব রয়েছে মানুষের মধ্যে, যাকে পরবর্তীকালে নেতা হিসেবে প্রজেক্ট করা যায়, ফেস হিসাবে প্রজেক্ট করা যায়, এমন কোনো নেতা কিন্তু এই বিদ্রোহী ব্লকে নেই। কারণ তারা তো বেসিক্যালি সব অভিন্ন তৃণমূলের অংশ, যার মাথায় বসেছিলেন মমতা ব্যানার্জি, এবং কথাই ছিল একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। অর্থাৎ মমতা ব্যানার্জির আলোয় আলোকিত ছিলেন এরা, এদের কারোর আলাদা জনভিত্তি গড়েই ওঠেনি, কারণ সেই কাঠামোটাই তৃণমূল কংগ্রেসের ছিল না। সুতরাং এদের মধ্যে কোনো নেতার এমন প্রভাব নেই যারা জনগণকে প্রভাবিত করতে পারবে, যাদের দেখে জনগণ ছুটে আসবে। সুতরাং নির্বাচনী রাজনীতিতে এই দল স্বীকৃতি পাক কিংবা না পাক, এরা খুব একটা যে দাগ কাটতে পারবে সেটা আমার মনে হয় না। এবং মমতা ব্যানার্জি কিন্তু সেই ইকুয়েশনে অনেকটা এগিয়ে। কারণ মমতা ব্যানার্জির
এই ইলেকশনেও কিন্তু তাকে দেখে 41% ভোট তৃণমূলের দিকে এসেছে এবং জনগণের উপর তার একটা প্রভাব রয়েছে। যদিও সেটা অনেকটা কমেছে, তিনি যে পরিমাণ দুর্নীতিকে স্পন্সর করেছেন, দুর্নীতিকে সাথ দিয়েছেন, তার জন্য এই সমর্থন অনেকটাই কমে গেছে। এখন ভোট হলে আমার ধারণা 35%-এর আশেপাশেও তারা পেতেন না, যদি তৃণমূল কম্বাইন থাকতো তবুও। কিন্তু ওই বিদ্রোহী ব্লকের নেতাদের তুলনায় মমতা ব্যানার্জির অ্যাকসেপ্টেন্স এখনও কয়েকশো গুণ বেশি। অর্থাৎ জনগণের দরবারে বা নির্বাচনে যখন যাবে তখন কিন্তু কালীঘাট তৃণমূলই অ্যাডভান্টেজটা পাবে, বিদ্রোহী ব্লক কিছু করতে পারবে বলে মনে হয়। সুতরাং সেদিক থেকে তাদের রাজনীতি কোন দিকে অগ্রসর হয় সেটার দিকেও আমাদের নজর থাকবে। তো দেখা যাক কি হয়। কিন্তু সত্যি এটা খুব একটা সারপ্রাইজিং ব্যাপার যে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হলেন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি অলমোস্ট তৃণমূল কংগ্রেসে অপ্রাসঙ্গিক। সত্যি রাজনীতিতে যে কত কিছু হয় এই ইলেকশন না দেখলে বোঝা যেত না। এবং এই নাটক থামবার নয়, বিশ্বকাপ টিশ্বকাপ ভুলে যান, আরও নাটক আসছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। পশ্চিমবঙ্গের রাজনীতি মানেই এখন একটা নাটক। যাই হোক, ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন, চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।